সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ, আমি সুরাইয়া। আজ আমি হাতে কলমে নিয়ে এসেছি গ্রীষ্মের জুঁই বেলি গাছের পরিচর্যা, সেই সঙ্গে সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশের উপন্যাসের একটি উপাখ্যান তুলে ধরেছি। বাগান পরিচর্যা আর গল্প একই সঙ্গে চলুক। গল্পের সঙ্গে বাগান দুই আমাদের মানসিক প্রশান্তির খোরাক। দেশে বিদেশের উপন্যাসের সেই মাখু চিহল পঞ্চম হস্তমের কাহিনীটা চলুন শোনা যাক। সর্দারজি গল্প শুরু করলেন। প্রায় 30 বছর আগে এই নিমলার বাগানে জন 40 কয়েদি আর তাদের পাহারাওয়ালারা রাত কাটিয়ে সকালবেলায় দেখে একজন কি করে পালিয়েছে। তাদের মাথায় বজ্রাঘাত। কাবুল থেকে যতগুলো কয়েদি নিয়ে বেরিয়েছিল, জালালাবাদে যদি সেই সংখ্যা দেখাতে না পারে তবে তাদের যে কী শাস্তি হতে পারে সে সম্বন্ধে তাদের আইন জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা কিছুই ছিল না। কেউ বলল ফাঁসি দেবে, কেউ বলল গুলি করে মারবে, কেউ বলল জ্যান্ত শরীর থেকে টেনে টেনে চামড়া তুলে ফেলবে। জেল যে হবে সেই বিষয়ে কারও মনে কোনো সন্দেহ ছিল না। আর আফগান জেলের যে অবস্থা তারা জানত, যদি জেলে কেউ একবার ঢোকে সে মরার আগে পর্যন্ত বেরিয়ে আসতে পারবে না। সে যাই হোক, পাহাড়ওয়ালারা তো ভয়ে আধমরা। শেষটায় একজন বুদ্ধি দিল যে রাস্তায় যে কোনো একটা লোককে ধরে ওর সঙ্গে গোঁজামিল দিতে, পাছে অন্য লোক জানতে পারে। তাই তারা সাত তাড়াতাড়ি নিমলার বাগান ছেড়ে রাস্তায় বেরোলো। ভোরের অন্ধকার তখনও কাটেনি। এক হতভাগা গ্রামে রাস্তার পাশে প্রয়োজনীয় কর্ম করতে এসেছিল। তাকে ধরে শিকল পরিয়ে নিয়ে চলল আর সকলের সঙ্গে জালালাবাদের দিকে। সমস্ত রাস্তা ধরে তাকে নানা রকমের ভয় দেখানো হলো, শাসানো হলো। তারপর তাকে পাহারাওয়ালারা শাসিয়ে বলল, জালালাবাদের জেলর তাকে যদি কিছু জিজ্ঞেস করে সে যেন শুধু বলে মাখু চিহল পঞ্চম হস্তম, অর্থাৎ আমি 45 নম্বরের, ব্যাস, আর কিছু না। লোকটা হয় অকাট মূর্খ ছিল বা ভয় পেয়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। এদিকে অন্য কয়েদিরাও চুপ ছিল, কারণ তারা ছিল সবই একই ডাকাত দলের। তাদেরই একজন পালিয়েছে, অন্য সকলের ভরসা ছিল সে যদি বাইরে থেকে তাদের ছাড়ানোর জন্য কিছু করতে পারে। সে যাই হোক, সেই হতভাগা তো জালালাবাদের জাহান্নামে গিয়ে ঢুকলো। কিছুদিন যাওয়ার পর আর 5 জনের সঙ্গে কথাবার্তা বলে সে বুঝতে পারল কি বোকামুই সে করেছে। তখন একে ওকে বলে কয়ে আলা হজরত বাদশার কাছে সমস্ত ব্যাপারের বর্ণনা দিয়ে সে দরখাস্ত পাঠাবার চেষ্টা করল। কিন্তু জালালাবাদের জেলের দরখাস্ত সহজে হুজুরের কাছে পৌঁছায় না। তারপর কয়েকবার অনেক ঝুলোঝুলি করে সে দরখাস্ত লেখায়। তারপর সেই দরখাস্তের কি গতি হয় তার খবর পর্যন্ত বেচারির কানে এসে পৌঁছায় না। এই করে করে 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ঝাড়া 16টি বছর কেটে গিয়েছে। তখন তার মনের কি অবস্থা হয়েছে বলা কঠিন। তবে আন্দাজ করা বোধ করি অন্যায় নয় যে সে তখন দরখাস্ত পাঠানোর চেষ্টা ছেড়ে দিয়েছে। এমন সময় আফগানিস্তানে একটা খুশির পরব উপস্থিত হলো। যুবরাজের বিয়ে বা তার প্রথম ছেলে জন্মেছে, সেই উপলক্ষে আমির হাবিবুল্লাহ খুশির জোশে অনেক দান খয়রাত করলেন। সেই সঙ্গে তিনি ফরমান দিলেন জালালাবাদের জেলর যেন সমস্ত কয়েদিকে তার সামনে হাজির করে তিনি নিজে তাদের ফরিয়াদ কষ্টের কথা শুনবেন। তাতে অনেক কয়েদি ছাড়া পেল, অনেক কয়েদির সাজার মেয়াদ কমিয়ে দেওয়া হলো। এই করে করে শেষটায় নিমলার এই হতভাগাকে হুজুরের সামনে এনে দাঁড় করানো হলো। হুজুর শোধালেন, তু কিস্তি, তুই কে? সে বলল, মাখু চিহল পঞ্চম হস্তম, অর্থাৎ আমি তো 45 নম্বরের। ওই এক বুলি এক জিকির। হুজুরের সন্দেহ হলো লোকটা বুঝি পাগল। তাই তিনি অন্য নানা রকমের প্রশ্ন করলেন। অন্য প্রশ্ন করলে সে ঠিকঠাক উত্তর দেয়, কিন্তু তার কথা জিজ্ঞেস করলে সে শুধু বলে আমি তো 45 নম্বরের। 16 বছর একই মন্ত্র জপ করে করে সে বিশ্বাস করে ফেলেছে যে তার কোনো নাম ধাম সাকিং ঠিকানা কিছুই নেই। তার সম্পূর্ণ অস্তিত্ব ওই 45 নম্বরের। ওই ডাকাত দলের যে 2-1 তখনও বেঁচে ছিল, তারা হুজুরের রহস্যের সমাধান করে দিলেন।
শোনা যায় খালাস পাওয়ার পরও বাকি জীবন সে ওই 45 নম্বরের ভানুমতি কখনো কাটিয়ে উঠতে পারেনি। গল্পের সঙ্গে বাগান কেমন লাগলো জানাবেন। যে কোনো বাগান পরিচর্যা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি প্রয়োজনে মনে করেন আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে নেবেন। পছন্দ হলে লাইক কমেন্ট করবেন। গাছ তৈরি, বাগান পরিচর্যা আমাদেরকে শুধু শারীরিকভাবে সক্ষমতা প্রদান করে না, এই কর্মব্যস্ত ঝঞ্ঝাটপূর্ণ জীবনে এটা একটা মানসিক প্রশান্তির খোরাক। একটি গাছ অনেক প্রাণ। বাগান তৈরি করুন, ভালো থাকুন, ভালো থাকবেন।